আসসালামু আলাইকুম। এক ভয়ঙ্কর প্রেতাত্মা ৮০ বছর ধরে হন্ট করে রেখেছে একটি কোটি টাকা মূল্যের বাংলো। ৮০ বছর ধরে এই প্রেতাত্মা আরেকটি মেয়ের আত্মাকে কয়েদ করে রেখেছিল। রাত ৩টা বাজলেই এই পিশাচ মেয়েটির আত্মাকে জবরদস্তি করত। বাংলো থেকে ভেসে আসতো মেয়েটির আর্তচিৎকার। মীরা নামের এই মেয়েটির আত্মাকে মুক্ত করতে টাইম ট্রাভেল করে ৮০ বছর আগের অতীতে পৌঁছায় রিহান নামের একটি ছেলে। সে কি পারবে মীরার আত্মাকে মুক্ত করতে এই ভয়ঙ্কর পিশাচের কবল থেকে? এমনই এক কাহিনী নিয়ে আমাদের আজকের মুভি হন্টেড 3D। তো চলুন স্পয়লার না বাড়িয়ে চলে যাই মুভির গল্পে। মুভির শুরুতে আমাদের রিহান নামের এই ছেলেটিকে দেখানো হয়। রিহান ইউএসএ থেকে পড়াশোনা শেষ করে সম্প্রতি ইন্ডিয়ায় ফিরে এসেছে। সিমলায় রিহানের বাবার অনেক বড় প্রপার্টির বিজনেস আছে। দেশে ফিরে সে তার বাবার ব্যবসায় দেখাশোনা শুরু করে। রিসেন্টলি তারা এখানে অনেক বড় একটি বাড়ি রিকনস্ট্রাক্ট করার কন্ট্রাক্ট পেয়েছে। এটি থেকে তাদের কোটি টাকা লাভ হতে পারে। ওই সাইটে কোনো সমস্যা থাকায় রিহানের বাবা রিহানকে সাইটে গিয়ে দেখভাল করতে বলে। এজন্য রিহান আজ সেই সাইটে যাচ্ছে। পথে সে একটি রোড সাইড হোটেলে বসে হালকা নাস্তা করে নেয়। সে যখন নাস্তা করছিল বাইরে তখন কিছুটা হট্টগোল শুনতে পায়। সে দেখে যে একটা পাগল হোটেলের ভেতরে ঢুকতে চাইছে। এই জন্য হোটেল মালিক পাগলটিকে গালিগালাজ করে হোটেল থেকে বের করে দেয়। পাগলটিকে দেখে রিহানের মায়া হয়। সে তাকে কিছু টাকা দিয়ে বলে এই টাকা দিয়ে খাবার কিনে নিও। কিন্তু রিহান পাগলটির কাছে গেলে পাগলটি তার সাথে আজব ব্যবহার করা শুরু করে। সেজন্য আগে থেকে রিহানকে চেনে। সে বলে তুমি এসেছো, অবশেষে তুমি এসেছো, কিন্তু বড় দেরি করে ফেলেছো আসতে। তাও ভালো যে এসেছো। রিহান তার কথা কিছুই বুঝতে পারছিল না। এসব বলে পাগলটি সেখান থেকে চলে যায়। রিহান এসব কিছু ইগনোর করে, কারণ পাগলের কথা কে সিরিয়াস নেবে। রিহান এখান থেকে সিমলার সরকারি হাসপাতালে যায়। সেখানকার ডাক্তারের সাথে কথা বলে সে হাসপাতালের মর্গে যায়। রিহানের বাবার কোম্পানি ক্লিন ম্যানার ম্যানশন নামের নতুন যে বাড়ির কন্ট্রাক্টটি পেয়েছে সেই সাইটের কেয়ারটেকার বাবু গতরাতে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। বাবুর হার্ট অ্যাটাকের কথা শুনে সবাই অনেক অবাক হয়, কারণ এমন ইয়ং ছেলের হার্ট অ্যাটাক হবার কথা না। ডাক্তার রিহানকে জানায় যে বাবু কোনো কিছু দেখে প্রচন্ড ভয় পেয়েছে। এই ভয় থেকেই তার হার্ট অ্যাটাক হয়েছে। এই সাইটে গণেশ ও শঙ্কর নামে আরো দুজন কেয়ারটেকার কাজ করে। বাবুর মৃত্যুতে তারা অনেক ভয় পেয়ে যায়। গণেশ ও শঙ্কর রিহানকে বলে যে বাড়িতে ভূত আছে স্যার, আমাদের পাওনা আমাদের বুঝিয়ে দেন, আমরা আর এখানে কাজ করব না। রিহান তাদের অনেক বোঝানোর চেষ্টা করে যে ভূত প্রেত বলে আসলে কিছুই নেই, সবকিছুই মনের ভুল। বাবুর সাথে যা হয়েছে তা কোনো ভূতের কাজ নয়। কিন্তু গণেশ ও শঙ্কর তার কথা মানে না। তারা রিহানের কাছে বাংলোর চাবি বুঝিয়ে দিয়ে চাকরি ছেড়ে চলে যায়। রিহান পড়াশোনা জানা উচ্চ শিক্ষিত ছেলে। স্বাভাবিকভাবে এসব ভূত প্রেত আত্মায় সে বিশ্বাস করে না। এরপর রিহান চাবি নিয়ে বাংলোর ভেতরে প্রবেশ করে। জঙ্গলের পাশে বিশাল এই বাংলো বাইরে থেকে যতটা সুন্দর, ভেতর থেকে তার চেয়েও বেশি সুন্দর করে সাজানো। রিহান ঘুরে ঘুরে বাংলোটি দেখতে শুরু করে। সে বাংলোর ভেতরে একটি রুম তালাবদ্ধ দেখতে পায়। সে ইগনোর করে সামনে গিয়ে সবকিছু খুব ভালো করে দেখতে থাকে। সে জানার চেষ্টা করে যে বাংলোর ভেতরে কেউ আছে কিনা, কিন্তু সেখানে সে কাউকেই দেখতে পায় না। কিন্তু যা দেখা যায় না তাও অনেক সময় সত্যি হয়ে যায়। এই বাংলায় আমরা এমন কিছুর অস্তিত্ব টের পাই যা রিহান দেখতে পাচ্ছিল না। এরপর রিহান ভিডিও কলে তার বাবার সাথে কথা বলে। তার বাবা রিহানকে জানায় যে 10 দিন পর একটি পার্টি আসবে বাড়িটি দেখতে। তাদের ব্যবসার প্রতিযোগীরা হয়তো ইচ্ছে করে এমন বদনাম রটিয়েছে মার্কেটে যাতে তাদের লোকসান হয়। এই পার্টি যদি হাতছাড়া হয়ে যায় তবে তাদের কোটি টাকা লোকসান হয়ে যাবে। রিহান বলে তুমি চিন্তা করো না, আমি সব দেখছি বাবা, আমাদের হাতে 10 দিন সময় আছে, আমি এই 10 দিনে সবকিছু ঠিক করে দেব। এরপর রিহান তার বাবার সাথে ফোন রেখে কিছুর আওয়াজ শুনে পাশের একটি রুমে যায়। সেই রুমে গিয়ে সে একটি পিয়ানো ও মাই ফেভারিট টোন নামের একটি বই দেখতে পায়। এই বই কিছু মন ভালো করে দেওয়ার মতো টোন লেখা ছিল। রিহান এই বই থেকে পিয়ানোতে একটি সুন্দর টোন বাজায়। ওই সময় বাইরে থেকে সে কোনো মেয়ের চিৎকার শুনতে পায়। সে দৌড়ে বাইরে গিয়ে দেখে যে কিছুক্ষণ আগে যে রুমটি তালাবদ্ধ দেখেছিল সেই রুমের তালা ভেঙে পড়ে আছে আর রুমটিও খুলে গিয়েছে। এইটি দেখে রিহান অনেক অবাক হয়। সে ধীরে ধীরে সেই রুমের ভেতরে যায়। রুমের ভেতরে রিহান একটি মেয়ের বড় ছবি দেখতে পায়। ছবি দেখে রিহানের মেয়েটিকে অনেক ভালো লাগে। সে অবাক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে থাকে। তখন আমরা ওই রুমের কাচের দেয়ালে কারো হাতের ছাপ দেখতে পাই, কিন্তু রিহান তা দেখতে পায় না। দেখতে দেখতে রাত হয়ে যায়। রিহান কাজ শেষ করে ঘুমিয়ে পড়ে। হঠাৎ মাঝরাতে বুকশেলফ থেকে আপনা আপনি একটি বই নিচে পড়ে যায়। এই আওয়াজে রিহানের ঘুম ভেঙে যায়। সে বিছানা থেকে উঠে বইটি আবার সেলফে তুলে রাখে, কিন্তু কিছুক্ষণ পর বইটি আবারও নিচে পড়ে যায়। রিহান যখন আবারও বইটি তুলতে যায় তখন সে বাহিরে আবারও কোনো মেয়ের চিৎকারের আওয়াজ শুনতে পায়। রিহান দৌড়ে সেই রুমের কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে সে কাউকেই দেখতে পায় না। হঠাৎ তার নজর পড়ে কাচের দেয়ালের উপর। কাচের দেয়ালে সে একটি হাতের ছাপ দেখতে পায়। রিহান ধীরে ধীরে ছাপটির কাছে এগিয়ে গেলে হঠাৎ সে সেখানে কোনো মেয়ের রক্তাক্ত হাত দেখতে পায়। এটি দেখে সে ভয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে যায় দেখার জন্য যে এটি কার হাত, কিন্তু বাইরে এসে সে কাউকেই দেখতে পায় না। ওই সময় সে পাশের একটি রুমে খাটের নিচে কাউকে কিছু লুকাতে দেখে। রিহান ভয়ে ভয়ে সেই খাটের কাছে
গিয়ে চাদর টান দিয়ে উঠিয়ে ফেলে, কিন্তু সে খাটের নিচে কাউকেই দেখতে পায় না, অথচ সে কাউকে স্পষ্ট দেখেছে যে খাটের নিচে কিছু লুকাচ্ছে। এরপর রিহান আবার তার রুমে গিয়ে শুয়ে পড়ে। সে পুরোপুরি নিশ্চিত না হলেও এটা বুঝতে পারে যে এই বাড়িতে কিছু না কিছু তো অবশ্যই আছে। পরদিন রিহান এই বাড়ির বর্তমান মালিক ফেরদৌস বেলুমরিয়াকে তার সাথে দেখা করতে বলে। ফেরদৌস রিহানের সাথে দেখা করতে আসলে রিহান ফেরদৌসকে এই বাড়ির ইতিহাস তাকে বলতে বলে। ফেরদৌস তাকে বলে 70 বছর আগে এই বাড়িটি তার বাবা কিনেছিল, তারা এই বাড়িতে কেউ থাকে না, এই জন্য সে বাড়িটি এখন বিক্রি করে দিতে চাইছে। এর বেশি সে আর তেমন কিছু জানে না। রিহান তাকে বলে এই বাড়িটি হন্টেড হবার কারণ কি। এটি শুনে ফেরদৌস থতমত খেয়ে যায়। সে বলে কি বলছে এসব, এই বাড়ি হন্টেড হতে যাবে কেন? মুখে না বললেও ফেরদৌসের চোখে মুখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে কিছু জানে, কিন্তু রিহানের থেকে লুকাচ্ছে। রিহান তাকে বলে গত রাতে আমি নিজে এই বাড়িতে কারো উপস্থিতি টের পেয়েছি। ফেরদৌস বলে তুমি কোনো ড্রাগ নেও না তো? একথা শুনে রিহান কিছুটা রেগে বলে না, আমি কোনো ড্রাগ নেই না। ফেরদৌস আবার বলে হতে পারে এসব কাকতালীয়। রিহান বলে আমি ইউএস এর একটি বড় ইউনিভার্সিটি থেকে সুপার ন্যাচারাল পাওয়ারের উপর পিএইচডি করেছি, আমি জানি যে কোনটা কোইন্সিডেন্ট আর কোনটা সুপার ন্যাচারাল ফোর্স। রিহানের কথা শুনে ফেরদৌস বলে তাহলে প্রমাণ করে দেখাও যে বাড়িতে ভূত আছে, আমাকে আর এসব বাজে কারণে ফোন করবে না। এই বলে ফেরদৌস সেখান থেকে চলে যায়, কিন্তু তার হাবভাবে স্পষ্ট বোঝা যায় যে সে কিছু জানে, কিন্তু সে তা বলতে চাইছে না। এরপর রিহান সিদ্ধান্ত নেয় যে সে নিজেই প্রমাণ করে দেবে যে এই বাড়িটি হন্টেড, এখানে কোনো সুপার ন্যাচারাল পাওয়ার আছে। এই জন্য সে অনেকগুলো ক্যামেরা কিনে বাংলোর ভেতরে সেট করে রাখে, যাতে সে প্যারানরমাল কিছু ঘটলে যেন রেকর্ড করতে পারে। এরপর রিহান রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। দেখতে দেখতে রাত হয়ে যায়। ওই দিন রাতে রাত যখন 3টা বাজে, হঠাৎ রিহান পিয়ানো রাখা রুম থেকে পিয়ানো বাজার আওয়াজ শুনতে পায়। সে ধীরে ধীরে নিঃশব্দে সে রুমের কাছে গিয়ে এই প্রথমবার একটি মেয়ের আত্মাকে পিয়ানো বাজাতে দেখে। জীবনে প্রথমবার আত্মাকে দেখে রিহান অনেক ঘাবড়ে যায়, তবুও সে সাহস নিয়ে সে রুমের দরজা খুলে ভেতরে এসে দেখে যে সেখানে কেউ নেই, কিন্তু একটু আগে সে স্পষ্ট একটি মেয়েকে এখানে পিয়ানো বাজাতে দেখেছে। ওই সময় কিছুর আওয়াজ শুনে রিহান বারান্দায় আসলে পাশের রুমের জানালা দিয়ে দেখে যে রুমের ভেতরে একটি মেয়ে ডেড বডি ফ্যানের সাথে ঝুলছে। সে ওই রুমে গিয়ে আর কাউকে দেখতে পায় না, ঝুলন্ত ডেড বডিটি যেন সেখান থেকে গায়েব হয়ে গিয়েছে। সে আবার বাথরুমে কারো আওয়াজ শুনতে পায়। বাথরুমে গিয়ে তার মনে হয় সেখানে রাখা বাস্কেটে কিছু একটা আছে। রিয়ান বাস্কেটের ঢাকনা খুলে দেখে যে এর ভেতরে একটি মহিলার কাটা মাথা। এটি দেখে সে ভয়ে পেছনে পড়ে যায়। হঠাৎ সে দেখে যে উপর থেকে একটি ঝাড়বাতি ছিঁড়ে পড়ে যাচ্ছে। সে কোনো মতে একটু পাশে সরে যায় আর তার প্রাণ বেঁচে যায়, কিন্তু সে হাতে আঘাত পায়। কোনোভাবে ওই রাত তার কেটে যায়। রাতে রিহানের ঘুম হয় না। খুব ভোরে উঠে সে ক্যামেরার ফুটেজ গুলো চেক করে, কিন্তু সে অবাক হয়ে দেখে যে গত রাতে এত কিছু হয়ে যাওয়ার পরও ক্যামেরায় কিছুই রেকর্ড হয়নি। এই দেশে অনেক হতাশ হয়ে যায়। ওই সময় সে দেখে যে কেউ একজন বাংলো থেকে কিছু নিয়ে পালিয়ে যাচ্ছে। রিহানও লোকটির পিছু নেয়। বাংলো থেকে বেরিয়ে কিছু দূরে গিয়ে লোকটি দাঁড়িয়ে যায়। রিহান লোকটির কাছে গিয়ে দেখে যে এ আর কেউ নয়, সেই পাগলটি যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। পাগলটি বাংলো থেকে একটি গ্যাস লাইটার নিয়ে দৌড় দিয়েছিল। সে লাইটার নিয়ে একটি সিগারেট ধরিয়ে বলে আমি ইচ্ছে করে তোমাকে বাংলো থেকে বের করে এখানে নিয়ে এসেছি, যাতে ওই বাংলোয় থাকা খারাপ আত্মাটি আমাদের কথা শুনতে না পায়। পাগলটি আরো বলে যে বাংলোয় একটি খারাপ আত্মা ও একটি ভালো আত্মা আছে। খারাপ আত্মাটি ভালো আত্মাটিকে এখানে কয়েদ করে রেখেছে, এজন্য ভালো আত্মাটি তোকে কিছু বলতে চাইছে। এই বলে পাগল রিহানের হাতের জখমে সিগারেটের ধোঁয়া লাগিয়ে দেয়, আর এতে রিহানের হাতের জখম একেবারে ঠিক হয়ে যায়। এটি দেখে রিহান অনেক অবাক হয়। ওই দিন রাতে রিহান আবার ওই আত্মার ইশারার অপেক্ষা করতে থাকে। রাত যখন 3টা বাজে, হঠাৎ আগের রাতের মতো বুকশেলফ থেকে একটি বই নিচে পড়ে যায়। রিহান এই বইটি তুলতে গিয়ে বইটির ভেতর থেকে একটি চিঠি খুঁজে পায়। এই চিঠি লিখেছিল মীরা নামের একটি মেয়ে, আর এই চিঠি থেকে রিহান এই বাংলো এবং মীরার এক করুণ ইতিহাস সম্পর্কে জানতে পারে। সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় আজ থেকে 80 বছর আগে। মীরা তার বাবা মা, কেয়ারটেকার মার্গারেট ও বাসার কাজের লোকদের সাথে এই বাংলোয় থাকতো। মার্গারেট ছোটবেলা থেকেই মীরাকে দেখাশোনা করত। একদিন মীরার বাবা মা মীরার কাজিনের বিয়েতে অ্যাটেন্ড করতে দিল্লি চলে যায়। সামনে মীরার ফাইনাল পরীক্ষা থাকায় মীরা মার্গারেটের সাথে বাসায় থেকে যায়। মীরা পিয়ানো শেখার জন্য প্রফেসর আয়ারের বাসায় যেত। সেখানে সে অন্য ছাত্রছাত্রীদের সাথে পিয়ানো বাজানো শিখত। একদিন মীরা প্রফেসরকে বলে যে তার বাবা মা বাসায় না থাকায় সে কিছুদিন ক্লাসে আসতে পারবে না। প্রফেসর তখন মীরাকে বলে এই সময় তার ক্লাস মিস দেওয়া ঠিক হবে না,
মীরা যদি প্রফেসরের বাসায় আসতে না পারে তবে প্রফেসর নিজেই মীরার বাসায় গিয়ে তার ক্লাস নেবে। মীরা বিষয়টিকে স্বাভাবিকভাবে নিয়ে প্রফেসরকে তার বাসায় আসতে বলে, কিন্তু মীরা জানতো না যে প্রফেসরের ভালো মানুষের আড়ালে লুকিয়ে ছিল এক শয়তান। সবার সামনে প্রফেসর দেবতার মতো আচরণ করলেও মীরার উপর তার খারাপ নজর ছিল। পরদিন প্রফেসর মীরার বাড়িতে আসে তাকে পিয়ানো শেখানোর জন্য, কিন্তু হাতে ধরে পিয়ানো শেখানোর নাম করে প্রফেসর মীরাকে জড়িয়ে ধরে। ওই সময় বাড়ির কাজের লোক তার শরীর খারাপ থাকায় বাড়িতে চলে যায়, আর মার্গারেটও কিছু কেনাকাটা করার জন্য বাজারে চলে যায়। মীরা বুঝতে পারে যে প্রফেসর তাকে একা পেয়ে সুযোগ নিতে চাইছে। সে ধাক্কা দিয়ে প্রফেসরকে দূরে সরিয়ে দেয়। এবার প্রফেসর মীরাকে দুই হাতে দেয়ালের সাথে চেপে ধরে। মীরা পালাতে চাইলে প্রফেসর মীরাকে ফ্লোরে ফেলে দিয়ে তার সাথে জবরদস্তির চেষ্টা করে। ওই সময় মীরা প্রফেসরের হাত থেকে বাঁচতে একটি মোমদানি দিয়ে প্রফেসরের মাথায় আঘাত করে। এতে মাথা ফেটে প্রফেসরের কিছুক্ষণের মধ্যেই মারা যায়। এতে মীরা আরো ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর মার্গারেট বাড়িতে ফিরলে মীরা মার্গারেটকে সবকিছু খুলে বলে। মার্গারেট পুলিশে খবর দিলে পুলিশ অফিসার তদন্ত শুরু করে। মীরার বাড়ির অবস্থা ও মীরার জবানবন্দিতে অফিসার বুঝতে পারে যে মীরা নিজেকে বাঁচাতেই ভুল করে প্রফেসরকে মেরে ফেলেছে। এই জন্য সে মার্গারেটের কাছ থেকে টাকা নিয়ে কেসটা না বাড়িয়ে অ্যাক্সিডেন্ট বলে ফাইল চাপা দিয়ে দেয়। কিন্তু মীরা এই কেসটি থেকে বেঁচে গেল তার জন্য আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল। কোনো মানুষ অতৃপ্ত অবস্থায় মারা গেলে তার অতৃপ্ত আত্মা আবারও ফিরে আসে পৃথিবীতে। প্রফেসর চেয়েছিল মীরাকে ভোগ করতে, কিন্তু এই অতৃপ্তি নিয়ে মারা যাওয়ায় প্রফেসরের আত্মাও ফিরে আসে। রাতে মীরা যখন ঘুমিয়েছিল আত্মা মীরাকে নানাভাবে ভয় দেখাতে থাকে। সে বলে, বেঁচে থাকতে যে ইচ্ছা আমি পূরণ করতে পারিনি, মরার পরে আত্মা হয়ে সেই ইচ্ছা আমি পূরণ করব। মীরা মার্গারেটকে সবকিছু জানায়। এতে মার্গারেটও অনেক ভয় পেয়ে যায়। সে বাড়ির কাজের লোক বক্সিকে পাঠায় মীরার বাবা মাকে দিল্লিতে টেলিগ্রাম পাঠানোর জন্য, যাতে তারা জলদি ফিরে আসে। কিছুক্ষণ পর ড্রাইভার এসে মীরা ও মার্গারেটকে ডেকে বাড়ির মেইন গেটের কাছে ডেকে নিয়ে যায়। তারা সেখানে গিয়ে দেখে যে আত্মাটি বক্সিকে মেরে তার মাথা বাড়ির গেটে ঝুলিয়ে রেখেছে। এটি দেখে মীরা ও মার্গারেট ভয়ে চিৎকার করে ওঠে। মার্গারেট ড্রাইভারকে বলে দ্রুত গাড়ি বের করতে, যাতে তারা এই বাংলো থেকে বেরিয়ে যেতে পারে, কিন্তু আত্মাটি ড্রাইভারকেও মেরে ফেলে। এই কিছুক্ষণ পর আত্মাটি মার্গারেটের মাথা কেটে তাকেও খুন করে ফেলে। এরপর প্রফেসরের আত্মা মীরাকে তার নিজের বাড়িতেই কয়েদ করে রাখে। প্রতি রাতে প্রফেসরের আত্মা মীরার সাথে তার বদ খায়াস পূরণ করে, যা সে বেঁচে থাকতে করতে চেয়েছিল। এরপর কেটে যায় আরো কয়েকদিন। একদিন মীরা এই অত্যাচার সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে, কিন্তু মৃত্যুর পরেও প্রফেসরের আত্মা মীরার আত্মাকে ছাড়ে না। সে মীরার আত্মাকে ওই বাড়িতে কয়েদ করে রাখে। এরপর থেকে গত 80 বছর ধরে প্রফেসরের আত্মা মীরার আত্মাকে এখানে বন্দি করে রেখে প্রতি রাতে টর্চার করে। গভীর রাতে মীরার আর্তনাদ ভেসে আসে এই বাড়ি থেকে। গত 80 বছর ধরে যারা এখানে থাকতে এসেছে প্রফেসরের আত্মা তাদেরকে ভয় দেখিয়ে এখান থেকে তাড়িয়ে দিয়েছে, নয়তোবা সে তাদেরকে মেরে ফেলেছে। সে বাবুকেও ভয় দেখালে বাবু এতই ভয় পায় যে সে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। সিন এখান থেকে প্রেজেন্টে ফিরে আসে। মীরার চিঠি পড়ে এইসব জানতে পেরে রিহানের মীরার জন্য অনেক খারাপ লাগে। সে সিদ্ধান্ত নেয় যে সে মীরার আত্মাকে বন্দি দশা থেকে মুক্তি দেবে। পরদিন সকালে রিহান প্রাচী স্টিফেন নামের একজন মহিলার কাছে যায়। প্রাচী একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর। রিহান তার বাড়িতে গিয়ে দেখে যে প্রাচী কিছু লোকের ক্লাস নিচ্ছিল। রিহান সেখানে পৌঁছালে প্রাচীর অনুগত একটি আত্মা তাকে জানায় যে ক্লিন ম্যানর ম্যানশন থেকে একজন তার সাথে দেখা করতে এসেছে। রিহানকে দেখে প্রাচী বলে, ক্লিন ম্যানর ম্যানশন থেকে আপনি এসেছেন? এটি শুনে রিহান অনেক অবাক হয়ে যায়। সে ভাবে যে উনি কিভাবে জানলো যে আমি ক্লিন ম্যানর ম্যানশন থেকে এসেছি। যাই হোক, রিহান প্রাচীকে মীরার ব্যাপারে সব কথা জানায়। সব কথা শুনে প্রাচী তাকে সাহায্য করতে রাজি হয়। ওই দিন রাতে ডিনারের পর প্রাচী সে বাড়িতে আসে। এখানে এসেই সে সেই খারাপ আত্মার উপস্থিতি টের পায়। সে ধীরে ধীরে বাড়িটির দ্বিতীয় তলার একটি স্টোর রুমে যায়। সেখানে গিয়ে সে পুরনো দিনের একটি ভিডিও প্রজেক্টর দেখতে পায়। সেটি অন করার পর সেখানে তারা মীরার একটি ভিডিও দেখতে পায়, কিন্তু ভিডিওটি শেষ হওয়ার আগেই প্রাচী বুঝতে পারে যে প্রফেসরের খারাপ আত্মা জেগে উঠেছে, আর এই শয়তানি আত্মা এতই শক্তিশালী যে এর সাথে লড়াই করা তার পক্ষে সম্ভব নয়। এই জন্য সে সেখান থেকে চলে যায়, আর যাওয়ার আগে বলে যায় যে শয়তানি আত্মা তাকে মেরে ফেলবে। রিহান যদি বাঁচতে চায় তবে যেন এক্ষুনি এখান থেকে চলে যায়। প্রাচী রিহানকে আরো বলে যে সে যেন আত্মাটিকে তার নাম ধরে না ডাকে, কারণ এতে আত্মাটি আরো শক্তিশালী হয়ে যাবে। রিহান সিদ্ধান্ত নিয়েছিল যে সে মীরার আত্মাকে মুক্ত করে ছাড়বেই। এজন্য সে বাড়ি ছেড়ে যায় না। সে প্রফেসরকে তার নাম ধরে ডেকে সামনে আসতে বলে। এতে প্রফেসরের আত্মা রিহানের উপর হামলা শুরু করে। তাকে নানাভাবে আত্মাটি মারতে থাকে। রিহানও কোনোভাবে নিজেকে প্রোটেক্ট করতে থাকে।
রাত যখন 3টা বাজে প্রফেসরের আত্মা তখন রিহানকে বাংলোর বাইরে ফেলে দেয়। রিহান তবুও মেইন দরজার কাছে যায়। এবার রিহান প্রথমবার সামনে থেকে মীরার আত্মাকে দেখতে পায়। মীরা রিহানকে বলে প্রফেসরের আত্মা কখনো তাকে এখান থেকে বের হতে দেবে না। কিছুক্ষণ পর বাংলোর ভেতর থেকে মীরার চিৎকারের আওয়াজ শোনা যায় আর সিনটি এখানেই কাট হয়। পরদিন সকালে রিহানের যখন ঘুম ভাঙে সে দেখে যে সে বাংলোর বাইরে লনে পড়ে আছে আর তার মাথার কাছে বসে আছে সেই পাগলটি রিহানকে বলে তোর উদ্দেশ্য ভালো ছিল কিন্তু কাজের পদ্ধতির মধ্যে ভুল আছে। রিহান তখন বলে মীরাকে সাহায্য করতে আমি সবকিছু করতে রাজি আছি। এটি শুনে পাগলটি হাসি দিয়ে বলে মীরার কষ্টকে অনুভব করার চেষ্টা কর, এই অনুভবই তোকে পথ দেখাবে। এরপর সে রিহানের মুখে দোয়া পরে ফু দিয়ে দেয়। রিহান আবার বাংলোর ভেতরে গিয়ে পিয়ানোতে মীরার প্রিয় সুরটি বাজাতে থাকে আর তার কষ্টকে অনুভব করে কান্না করতে থাকে। কান্না করতে করতে এক সময় রিহানের চোখ লেগে যায়। তার যখন ঘুম ভাঙে সে দেখে যে সে 80 বছর আগে চলে এসেছে। সে তার চোখের সামনে মীরা ও তার পুরো পরিবারকে দেখতে পায়। এইসব দেখে প্রথমে সে তার নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। তখন তার সেই পাগলের কথা মনে পড়ে। পাগলটি তাকে বলেছিল যে সে যদি মন থেকে মীরার কষ্টটি অনুভব করতে পারে তবে হয়তো ঈশ্বর তাকে মীরার সময়ে পৌঁছে দেবে। রিহান বুঝতে পারে যে ঈশ্বর তাকে টাইম ট্রাভেল করে 80 বছর আগে পাঠিয়ে দিয়েছে যাতে সে মীরাকে বাঁচাতে পারে। সে দেখতে পায় যে মীরার বাবা মা দিল্লি চলে যাচ্ছে। সে তাদের দিল্লি যাওয়া থেকে আটকানোর চেষ্টা করে, কারণ তারা দিল্লি না গেলে প্রফেসরও মীরাকে একা পাবে না আর তার সাথে জবরদস্তি করতে পারবে না। ফলে প্রফেসরও মীরার হাতে খুন হবে না। প্রফেসরকে মীরার হাতে খুন হওয়া থেকে বাঁচাতে পারলেই এর পরবর্তী সব ঘটনা পাল্টে যাবে। যারা টাইম ট্রাভেল সম্পর্কে জানেন তারা হয়তো বিষয়টা বুঝবেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য বলছি, কেউ যদি বর্তমানের কোনো ঘটনা বদলাতে চান তবে তাকে টাইম ট্রাভেল করে অতীতে গিয়ে ওই ঘটনাকে বদলা দিতে হবে। কেউ যদি বর্তমানের কোনো ঘটনা বদলাতে চায় তবে তাকে টাইম ট্রাভেল করে অতীতে গিয়ে ওই ঘটনাকে বদলে দিতে হবে। আরো সহজ করার জন্য চলুন একটি উদাহরণ দেয়া যাক। ধরুন আজ সকালে একজন লোক অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছে। বাসা থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠলে আর পথে গাড়ির অ্যাক্সিডেন্টে লোকটি মারা গেছে। তখন যদি লোকটিকে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাওয়া থেকে বাঁচাতে হয় তবে টাইম ট্রাভেল করে অতীতে গিয়ে তাকে অফিসে যাওয়া থেকে আটকাতে হবে। লোকটি যদি অফিসেই না যায় তবে সে বাসার বাহিরেও বের হবে না আর গাড়িতেও উঠবে না, ফলে লোকটির গাড়ি অ্যাক্সিডেন্টও হবে না। এটি হচ্ছে টাইম ট্রাভেলের কনসেপ্ট। যাই হোক, রিহান যেহেতু টাইম ট্রাভেল করে 80 বছর আগের অতীতে চলে এসেছে, তার উদ্দেশ্য কোনোভাবে প্রফেসরের মৃত্যুকে আটকানো। সে যদি মীরার বাবা মাকে দিল্লি যাওয়া থেকে আটকাতে পারে তবে হয়তো সবকিছু বদলে যাবে, কিন্তু সে তাদের আটকাতে পারে না। রিহান তাদের কাছে পৌঁছানোর আগেই তারা গাড়ি নিয়ে চলে যায়। এরপর সে লুকিয়ে প্রফেসরের বাসায় যায়, যেখানে মীরা ও আরো কয়েকজন পিয়ানো বাজানো শিখছিল। সেখানে রিহান দেখে যে মীরা প্রফেসরকে বলছে যে তার বাবা মা বাড়িতে না থাকায় সে কাল থেকে আসতে পারবে না। প্রফেসর তখন মীরাকে বলে আমি তাহলে তোমার বাড়িতে গিয়ে তোমাকে শেখাবো। মীরাও তার কথায় রাজি হয়। রিহান বুঝতে পারে যে তার হাতে বেশি সময় নেই। আগামীকালই প্রফেসর মীরার সাথে জবরদস্তি করবে আর তার হাতে খুন হবে। ওই দিন প্রফেসরের বাসা থেকে ফেরার পথে রিহান মীরার সাথে দেখা করে। সে মীরার কাছে বলে যে সে শহরে যাবে, রাস্তা ভুলে গিয়েছে। মীরা যেন তাকে পথ দেখিয়ে দেয়। রিহানের ড্রেস আপ দেখে মীরা তাকে বলে যে তাকে ভিন গ্রহের মানুষের মতো লাগছে, কারণ 80 বছর আগে কেউ এখনকার মতো ড্রেস পরতো না। রিহান মীরাকে বলে যে হ্যাঁ, আমি ভিন গ্রহ থেকে এসেছি। মীরা মনে করে যে রিহান মজা করছে, কারণ সে তো আর জানে না যে রিহান 80 বছর পরের ভবিষ্যৎ থেকে এসেছে। সে রিহানের কথা হেসে উড়িয়ে দেয়। এরপর মীরা রিহানকে শহরে যাবার রাস্তা দেখিয়ে দিয়ে সে তার নিজের বাড়িতে চলে যায়। পরদিন প্রফেসর মীরার বাড়িতে আসে। বাড়ির অন্যরাও যথারীতি যার যার কাজে বেরিয়ে বাইরে চলে যায়। প্রফেসর যখনই মীরার সাথে বদমাইশি করতে যাবে তখনই রিহান সেখানে চলে আসে মিউজিক শোনার বাহানায়। তাকে দেখে প্রফেসর অনেক রেগে যায়, কারণ রিহানের জন্য সে তার মনের বদখায়েশ পুরা করতে পারছিল না। কিন্তু রিহান ও নাছোড় বান্দা, সে কিছুতেই মীরাকে একা রেখে যাবে না। এক পর্যায়ে প্রফেসর রিহানকে পেছন থেকে মাথায় আঘাত করে। এতে রিহান বাড়ির বাইরে গিয়ে পড়ে যায়। এরপর প্রফেসর বাংলোর দরজা লাগিয়ে মীরার সাথে অসভ্যতা শুরু করে। রিহান অনেক চেষ্টা করে বাংলোর ভেতরে আসতে, যাতে সে মীরাকে আটকাতে পারে প্রফেসরকে মারা থেকে। কিন্তু নিয়তিকে বদলানো কি এতই সহজ? সে যতক্ষণে বাংলোর ভেতরে আসে ততক্ষণে মীরা প্রফেসরকে মেরে দিয়েছে। এটি দেখে রিহান সেখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। সিনটি এখানেই কাট হয়। পরের সিনে আমরা দেখি রিহানকে এখানকার হাসপাতালে ভর্তি করা হয়েছে। মীরা ও মার্গারেট তাকে দেখতে হাসপাতালে এসেছে। রিহান তাদেরকে বলে যে প্রফেসরের আত্মা শয়তান হয়ে আবার ফিরে আসবে মীরার থেকে প্রতিশোধ নিতে, কিন্তু তার কথা মীরা বা মার্গারেট কেউ বুঝতে পারছিল না। একটু পরে রিহান আবারও সেন্সলেস হয়ে যায়। ওই দিন রাতে রিহান দেখে যে তার পাশের বেডে শুয়ে থাকা পেশেন্ট রিহানকে বলছে যে মীরা মাথায় চোট নিয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছে।
সে মহিলা কেবিনে আছে। এটি জানতে পেরে রিহান মহিলা কেবিনে ছুটে যায়। সেখানে গিয়ে একটি বেডে সে মীরাকে শুয়ে থাকতে দেখে। আসলে সেটি মীরা ছিল না, ছিল প্রফেসরের আত্মা। সে রিহানকে বলে, তুই মীরাকে বাঁচাতে 80 বছর ভবিষ্যৎ থেকে এসেছিস, তাই না? তুই মীরাকে তো দূরের কথা, বাড়ির কাজের লোক বক্সিকেও বাজাতে পারবি না। ঠিক তখনই রিহানের ঘুম ভেঙে যায়। অর্থাৎ এতক্ষণ সে সব স্বপ্ন দেখছিল। তার মনে পড়ে যে এরপর আত্মাটি বক্সি, ড্রাইভার ও মার্গারেটকে খুন করবে। তাদেরকে বাঁচানোর জন্য রিহান হাসপাতাল থেকে বেরিয়ে একটি সাইকেল নিয়ে মীরাদের বাংলোর দিকে আসতে থাকে। কিন্তু সে আসার আগেই আত্মাটি বক্সিকে মেরে ফেলে। এরপর বাংলোর ভেতরে গিয়ে রিহান মীরা ও মার্গারেটকে সবকিছু বলে যে সে মীরাকে প্রফেসরের আত্মার হাত থেকে বাঁচাতে 80 বছর পরের ভবিষ্যৎ থেকে এসেছে। এরপরে মীরার সাথে কি কি ঘটবে তাও সে বলে। কিন্তু মীরা রিহানের কথা বিশ্বাস না করে তাকে চলে যেতে বলে। রিহান সেখান থেকে চলে যায়। পরদিন সকালে মার্গারেট ও মীরা বাংলো থেকে কিছুটা দূরে গিয়ে রিহানের সাথে দেখা করে। তখন আমরা জানতে পারি যে গতকাল রিহান ও মীরা যখন বাংলোর ভেতরে কথা বলছিল তখন প্রফেসরের আত্মা লুকিয়ে তাদের কথা শুনছিল। এই জন্য রিহান তা বুঝতে পেরে মীরাকে বলে তাকে যেন বাড়ি থেকে অপমান করে বের করে দেয়। আজ এই আত্মাকে বোকা বানানোর জন্য তারা একটি প্ল্যান করে। রিহান মুখে কোনো কথা না বলে তার চিঠির মাধ্যমে মীরাদের সবকিছু বলে, কারণ আত্মা চিঠির লেখা পড়তে পারবে না। যাই হোক, তারা প্ল্যান করে যে প্রফেসরের খারাপ আত্মার হাত থেকে বাঁচতে তারা একজন ফাদারের কাছে যাবে। তারা চার্চের ফাদারের কাছে গিয়ে সব কথা খুলে বলে। সব শুনে ফাদার বলে, এই খারাপ আত্মা মীরার সাথে জুড়ে রয়েছে, একে মীরার থেকে আলাদা করা খুব কঠিন হবে। এখান থেকে 60 কিলো দূরে জঙ্গলের একটি দরগা বা মাজার আছে। সে দরগার খাদেম সুফি বাবা হয়তো তোমাদের সাহায্য করতে পারে। রিহান বলে, কিন্তু আত্মাটি তো আমাদের সেখানে পৌঁছাতে দেবে না, সে নানাভাবে আমাদের মারতে চাইবে, আমরা সেখানে কিভাবে পৌঁছাবো? ফাদার বলে, আত্মারা সবচেয়ে শক্তিশালী থাকে রাত 3টা বাজে আর সবচেয়ে দুর্বল থাকে দিন 3টা বাজে। তাই দিন 3টা বাজে তোমাদের যাত্রা শুরু করতে হবে। আর আমি চার্চে তোমাদের জন্য প্রার্থনা করতে থাকবো যাতে আত্মাটি তোমাদের কোনো ক্ষতি করতে না পারে। পথে যত বাধাই আসুক না কেন তোমাদের সেখানে পৌঁছাতেই হবে। ওই দিনে 3টা বাজে তারা যাত্রা শুরু করে। চলতে চলতে সন্ধ্যা 6টা বেজে যায়। এদিকে সন্ধ্যা হতেই প্রফেসরের আত্মা বাংলোর ভেতরের চারদিকে মীরাকে খুঁজতে থাকে। বাংলোর ভেতরে মীরাকে সে না পেয়ে বাংলোর বাহিরেও মীরাকে খুঁজতে থাকে। এক সময় সে মীরার গাড়িকে পেয়ে যায়। কিন্তু এই সবের কিছুই না জানা রিহান মীরা ও মার্গারেট চলতে থাকে। অনেক রাত হয়ে যাওয়ায় তারা রাতে থাকার জন্য রাস্তার পাশে একটি হোটেলে ওঠে। রাতে আমরা দেখি যে মীরা ও রিহান বাইরে বসে একসাথে গল্প করছে। মীরা রিহানকে নাচ করতে বলে রিহান মডার্ন হিপ হপ ডান্স দেখায়। এটি দেখে মীরা হাসতে থাকে, কারণ এমন ডান্স সে জীবনেও দেখেনি। এরপর রিহান মীরাকে তার সময় ডান্স দেখাতে বলে আর মীরা রিহানকে নিয়ে কাপল ডান্স করে। এক সময় তারা অনেক ক্লোজ হয়ে যায়, কিন্তু মীরা নিজেকে সরিয়ে নেয়। এরপর সবাই যার যার রুমে ঘুমাতে চলে যায়। রাত যখন 3টা বাজে মার্গারেট হোটেলের রিসেপশনে ফোন বাজতে শুনে কি একটা মনে করে সে রুম থেকে বেরিয়ে এসে ফোন রিসিভ করে। আসলে ফোন করেছিল প্রফেসরের আত্মা। প্রফেসরের আওয়াজ শুনে মার্গারেট অনেক ভয় পেয়ে যায়। পরের সিনে আমরা দেখি যে মার্গারেটকে প্রফেসরের আত্মা পজেস করে নিয়েছে। মার্গারেটের চেহারাও ভয়ঙ্কর হয়ে গিয়েছে। সে মার্গারেটের শরীরের ভেতর ঢুকে রুমে এসে মীরার সাথে বদমাইশি করার চেষ্টা করে। এতে মীরার ঘুম ভেঙে যায়। মার্গারেটের এমন ভয়ঙ্কর চেহারা দেখে মীরা ভয়ে চিৎকার করে ওঠে। মীরার চিৎকার শুনে রিহান সেই রুমে আসলে আত্মাটি এক ধাক্কায় রিহানকে দূরে আছাড় মেরে ফেলে দেয়। রিহান তখন কোনো উপায় না পেয়ে দেয়ালে থাকা ক্রুশ নিয়ে মার্গারেটের পিছু ঢুকিয়ে দেয়। ক্রুশের শক্তির কারণে প্রফেসরের আত্মা কিছুটা দুর্বল হয়ে যায়। রিহান তখন মীরাকে সেই রুম থেকে বের করে রুমের দরজা লক করে আবার গাড়ি নিয়ে চলতে শুরু করে। অন্যদিকে আমরা চার্চের ফাদারকে দেখি তাদের জন্য প্রার্থনা করছে। হঠাৎ সে আলমারির ভেতর কিছুর আওয়াজ শুনতে পায়। সেখানে কি আছে তা দেখার জন্য আলমারি খুললে একটি সাপ ফাদারকে ছোবল দেয়। এতে ফাদার সাথে সাথেই মারা যায়। ফাদার মীরাকে সাহায্য করছে বলে প্রফেসরের আত্মা সাপটি পাঠিয়েছিল ফাদারকে মারতে। এদিকে রিহান ও মীরা চলতে চলতে দরগার প্রায় কাছেই চলে এসেছে। আর মাত্র 1 কিলোমিটার পথ বাকি। কিন্তু এই 1 কিলো পথ তাদের হেঁটেই যেতে হবে। এজন্য গাড়ি থেকে নেমে তারা হাঁটা শুরু করে। কিন্তু প্রফেসরের আত্মা এত সহজে তাদের যেতে দেবে না। মার্গারেটের শরীর পজেস করে নিয়ে সে মীরা ও রিহানের উপর অ্যাটাক করে। তারাও কোনোভাবে এই আত্মার সাথে লড়াই করতে করতে সামনে এগোতে থাকে। এক পর্যায়ে রিহান ও মীরা দরগার একেবারে কাছে পৌঁছে যায়। তারা মার্গারেটের এক পা ধরে দরগার ভেতরে নিয়ে আসলে দরগার পবিত্র শক্তির কারণে প্রফেসরের আত্মা সেখান থেকে পালিয়ে যায়। এরপর মীরা ও রিহান ধীরে ধীরে দরগার ভেতরে প্রবেশ করে। তারা ভেতরে এসে দেখে যে দরগার খাদেম দরগার পাতা পরিষ্কার করছে। তাকে দেখে রিহান অবাক হয়ে যায়, কারণ এ আর কেউ নয়, সেই পাগল যে রিহানকে 80 বছর আগের অতীতে পাঠিয়েছে মীরাকে সাহায্য করার জন্য। সুফি বাবা তাদেরকে বলে যে অবশেষে তোমরা আসতে পারলে।
আমি তোমাদের অপেক্ষায় ছিলাম। মীরা বলে, আপনি কিভাবে জানলেন যে আমরা আসছি? সফি বাবা মীরার দিকে তাকিয়ে বলে, আমি আরো অনেক কিছুই জানি যা তোমরা জানো না। ওই শয়তানি আত্মা তোমার সাথে জুড়ে রয়েছে তোমার গলার ওই লকেটের মাধ্যমে। এই লকেটে প্রফেসরের রক্ত লেগে আছে, এজন্যই তুমি যেখানে যাচ্ছ সে আত্মা সেখানেই পৌঁছে যেতে পারছে। আসলে যেদিন নিজেকে বাঁচাতে মীরা প্রফেসরকে খুন করে সেদিন তার গলায় থাকা লকেটে প্রফেসরের রক্ত লেগে যায়, যা মীরা খেয়ালই করেনি। মীরা এই লকেটটি এখনো পড়ে আছে, এই জন্যই আত্মাটি মীরার উপর এমন জবরদস্তি করতে পারছে। সুফি বাবা তাদেরকে বলে যে এই লকেটটি ধ্বংস করতে হবে, তাহলে ওই খারাপ আত্মা তোমাকে ছাড়বে। রিহান বলে, কিন্তু এটা আমরা ধ্বংস করব কিভাবে? সুফি বলে, এখান থেকে 1 কিলো দূরে একটি বস্তি আছে, সেই বস্তিতে একটি বিশেষ কুয়ো আছে। ওই কুয়োয় কিছু ফেলা হলে তা তার জায়গা মতো পৌঁছে যায়। সেই কুয়োয় এটি ফেলতে হবে, তবে তার সাথে আরো একটি কাজ করতে হবে। পৃথিবীর সবকিছু 5টি উপাদান, আগুন, বাতাস, মাটি, পানি ও রুহ দিয়ে তৈরি। এই 5টি জিনিসও সেখানে ফেলতে হবে। পানি ও বাতাস তো কুয়োতেই আছে, দরকার এই পবিত্র মাটি ও এই আগুন লকেটের সাথে কুয়োতে ফেলতে হবে, তবে এই শয়তানি আত্মা তাদের জগতে ফিরে যাবে। সুফি মীরার হাতে দরকার পবিত্র পানি দিয়ে বলে, এখান থেকে বের হলেই ওই শয়তান আত্মা তোমাদের উপর হামলা করবে। এই পানি তার উপর ছিটিয়ে দিলে সে পালিয়ে যাবে। এরপর রিহান ও মীরা সবকিছু নিয়ে কোন রকমে সেই বস্তিতে এসে কোর কাছে পৌঁছায়। তারা সুফি বাবার দেয়া মাটি ও আগুন কোর ভেতরে ফেলে দেয়, কিন্তু যখনই মীরা তার গলা থেকে লকেটটি খুলতে যাবে তখনই প্রফেসরের আত্মা মীরার উপর অ্যাটাক করে। সে নানাভাবে রিহান ও মীরাকে মারতে থাকে। এক পর্যায়ে তারা দুজনে আলাদা হয়ে যায়, কিন্তু কোনোভাবে আত্মার সাথে লড়াই করে তারা আবার একসাথে হয়। কিন্তু এবার প্রফেসরের আত্মা একটি ব্লাস্ট করায়, যার কারণে মীরার হাতে থাকা পবিত্র পানি সবটুকু মাটিতে পড়ে যায়। এতক্ষণ মীরা এই পানির সাহায্যে আত্মার সাথে লড়াই করছিল, কিন্তু এবার তাদের লড়াইয়ের শেষ অস্ত্রটুকু শেষ হয়ে যায়। আত্মাটি তখন গাছের শিকড় দিয়ে রিহানের পায়ে বেঁধে তাকে গাছে ঝুলিয়ে ফেলে। রিহান মীরাকে বলতে থাকে, মীরা তুমি লকেটটি খুলে কই ফেলে দাও। তার কথা মতো মীরা কোনো মতো লকেটটি খুলে কোর দিকে ছুঁড়ে মারে, কিন্তু লকেটটি কোর পানিতে না পড়ে একটি ইটে আটকে থাকে। প্রফেসর তখন মীরাকে টেনে অন্য জায়গায় নিয়ে গিয়ে তার সাথে বদমাইশি করা শুরু করে। এদিকে রিহান কোনো মতে নিজেকে নিচে নামিয়ে একটি রশির সাহায্যে কোর ভেতরে নেমে লকেটটি পানিতে ফেলে দেয়। এতে প্রফেসরের আত্মা আত্মাদের জগতে চলে যেতে বাধ্য হয়। মীরা দৌড়ে সেই কোর কাছে এসে দেখে যে ভেতরে রিহান রশিতে ঝুলছে। সবকিছু শান্ত হয়ে যাওয়ায় তারা দুজনে অনেক খুশি ছিল, কিন্তু রিহান যখন রশি ধরে উপরে উঠতে যাবে তখনই রশি ছিঁড়ে সে কুয়োর ভেতরে পড়ে যায়। আর এই সিনটি এখানেই কাট হয়। আমরা দেখি যে রিহান আবার প্রেজেন্টে ফিরে এসেছে। সে তার নতুন মডেলের গাড়ি দেখে বুঝতে পারে যে সে আবার প্রেজেন্টে, অর্থাৎ 80 বছর পরে চলে এসেছে। সে বাড়ির ভেতরে গিয়ে সেই বইয়ের ভেতর থেকে মীরার চিঠিটি বের করে, কিন্তু এবার চিঠির কথাগুলো বদলে গেছে। মীরা চিঠিতে লিখেছে যে রিহানের কারণে সে দ্বিতীয় জন্ম পেয়েছে। রিহান চলে আসার পর সে অনেক ভেঙে পড়েছিল, কিন্তু তখন তার জীবনে আরেকজন মানুষ আসে যে রিহানের মতে ভালোবাসতো তাকে। তাকে নিয়ে মীরা নতুন জীবন শুরু করে। আর 2 বছর পর তাদের ঘর আলো করে আসে একটি ছেলে। সে তার ছেলের নাম রেখেছিল রিহান। রিহান মীরাকে ভয়ঙ্কর আত্মার কবল থেকে রক্ষা করতে পেরেছিল, আর সে বাকি জীবন খুশিতে কাটিয়েছিল। এটি জানতে পেরে রিহানও অনেক খুশি হয়। আর এই সিনের মধ্য দিয়ে মুভিটি শেষ হয়। এবার কিছু কনফিউশন ক্লিয়ার করে চলুন। প্রথমত, এই রিহানই কি মীরার ছেলে রিহান? উত্তর হচ্ছে না, কারণ মীরার সাথে এসব ঘটেছিল 80 বছর আগে। এর 1 বছর পর মীরার বিয়ে, ও বিয়ের 2 বছর পর তার ছেলে জন্ম নিলে তার বর্তমান বয়স 77 বছর, কিন্তু এই রিহানের বয়স 25 বছরের বেশি হবে না। দ্বিতীয়ত, এই বাড়িটির মালিক ফেরদৌস কিভাবে হলো? হতে পারে মীরা বা তার ছেলে রিহান বাড়িটি ফেরদৌসের বাবার কাছে বিক্রি করে দিয়েছিল। তৃতীয়ত, এই বাড়িটি কি এখন মুক্ত হয়েছে? তার উত্তর হচ্ছে রিহান যেহেতু টাইম ট্রাভেল করে অতীতে গিয়ে মীরাকে প্রফেসরের আত্মার হাত থেকে বাঁচিয়ে নিয়েছিল, এজন্য পরের সব ঘটনা বদলে গিয়েছে। অর্থাৎ প্রফেসরের আত্মা মীরাকে এই বাড়িতে আটকে রাখতে পারেনি। সো বাড়িটি কখনো হন্টেডই হয়নি। তবে অতীতের এইসব ঘটনা শুধু রিহানের মনে থাকবে, আর কারো মনে থাকবে না। চতুর্থত, ওই সাধু বাবা তার রুহানি শক্তির মাধ্যমে অতীত থেকে বর্তমানে এসেছিল শুধু রিহানকে সাহায্য করতে, যাতে করে সে অতীতে গিয়ে মীরাকে প্রফেসরের শয়তানি আত্মার কবল থেকে বাঁচাতে পারে। তো কেমন লেগেছে আজকের এই এক্সপ্লেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কোন মুভির বাংলা এক্সপ্লেন দেখতে চান তা আমাদের জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।